আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচরকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যার প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান। তো আমরা অবরোহ অনুমান বলতে কি বুঝি এ সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা দরকার। অবরোহ অনুমান কাকে বলে, আর এই অবরোহ অনুমান কত প্রকার, এগুলো একটু আমরা আলোচনা করি। যুক্তিবিদ্যার প্রথম পত্র হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ অনুমান অবরোহ অনুমান কাকে বলে? অনুমান কাকে বলে? জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান প্রধানত দুই প্রকার, একটা অবরোহ অনুমান, অপরটি কি আরোহ অনুমান। গত কয়েকদিন যাবত আমরা আরোহ অনুমানটা আলোচনা করেছি, আজকে একটু অবরোহতে আলোচনা করতেছি। এই অবরোহ কাকে বলে আমরা যদি দেখি, যে যেমন সকল মানুষ হয় মরণশীল, কামাল হয় একজন মানুষ, অতএব কামাল হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, কামাল হয় একজন মানুষ, অতএব কামাল হয় মরণশীল। এখানে সকল মানুষ একটি সার্বিক সকল মানুষ কি বেশি বেশি মানে কি সার্বিক, আর কামাল কি বেশি না কম? কম। এই কমে একদম কি বিশেষ। সার্বিক হতে বিশেষে গমনের প্রক্রিয়াকে অবরোহ অনুমান বলে। সার্বিক থেকে বিশেষে গমনের প্রক্রিয়াকে অবরোহ অনুমান বলে। সকল মানুষকে মরণশীল, এখানে পৃথিবীর আদি, বর্তমান এবং ভবিষ্যৎ সকল মানুষকে মরণশীল বলে সিদ্ধান্ত মানে আশ্রমে করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কামাল হয় একজন মানুষ, কামাল হয় মরণশীল। এখানে সার্বিক একটি আশ্রমে থেকে একটি বিশেষ সিদ্ধান্ত গমন করা হয়েছে। অতএব এটি একটি অবরোহ অনুমান। অবরোহ মানে কি নিচের দিকে যাওয়া, নিচের দিকে আসা। হ্যাঁ, আমরা যে দেখি আমরা বিমান কি করে অবতরণ করে মানে নিচের দিকে আসে। আমরা যখন গাছে উঠি এটাকে বলা হয় আরোহ, মানে উঠা। যেটা উপরের দিকে উঠে সামনের দিকে বাড়ে এটা হচ্ছে আরোহ বা আরোহণ, আর হচ্ছে নিচের দিকে করে এটাকে অবতরণ বা অবরোহ, এরকম। ঠিক আছে, তাইলে সার্বিক মানে বেশি, বেশি থেকে কোথায় আসছে? কমে আসছে, এটা কি অবরোহ অনুমান। আর আরোহ কি করা হয়? কম থেকে কোথায় যাওয়া হয়? বেশিতে যাওয়া হয়, ঠিক উল্টাটা। হ্যাঁ, তাহলে এই অবরোহ অনুমান এই অবরোহ অনুমান আবার দুই প্রকার, যথা মাধ্যম ও অমাধ্যম।
এই অবরোহ অনুমান দুই প্রকার। অবরোহ দুই প্রকার, মাধ্যম, অমাধ্যম। এই মাধ্যম অনুমানের শ্রেষ্ঠ রূপ হচ্ছে কি? সহানুমান। এখন মাধ্যম ও অমাধ্যমের পার্থক্য যদি আমরা দেখি তাহলে একটু ক্লিয়ার হবে। মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্যটা যদি দেখি তাহলে যেখানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে মাধ্যম অনুমান, আর যেখানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কি? অমাধ্যম অনুমান। এই মাধ্যম অনুমানের শ্রেষ্ঠ রূপ হচ্ছে সহানুমান। সহানুমান কাকে বলে আমরা যদি দেখি, সহানুমান কাকে বলে? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই সহানুমান। আর এরপরে এই আলোচ্য বিষয়ে যেটা বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংস্থান, একটু আলোচনা করার চেষ্টা করবো। তো সহানুমান কাকে বলে? যে অনুমানকে ভাগ করলে আমরা কি পাই? দুইটা, অবরোহ ও আরোহ। অবরোহ ও আরোহ। অনুমান কয় প্রকার? দুই প্রকার, যথা একটা অবরোহ, অপরটি কি? আরোহ। এই অবরোহ অনুমান আবার দুই প্রকার, মাধ্যম, অমাধ্যম। মাধ্যম অনুমানের শ্রেষ্ঠ রূপ হচ্ছে সহানুমান। সহানুমান আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, কেমন? সকল মানুষ হয় মরণশীল, জামাল হয় একজন মানুষ, অতএব জামাল হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, জামাল হয় একজন মানুষ, অতএব জামাল হয় মরণশীল। তাইলে কি দাঁড়ালো এখানে? এখানে আশ্রয় কয়টা, সিদ্ধান্ত কয়টা? আমি যদি দেখি সিদ্ধান্ত একটি যুক্তিতে যে বাক্যে অত চিহ্ন থাকবে সেটাই কি? সিদ্ধান্ত। আর সিদ্ধান্তটি যে বাক্যকে বা বাক্যদ্বয়কে, যে বাক্যকে মানে বাক্যগুলোকে আশ্রয় করে প্রতিষ্ঠিত হয় সেগুলোকে বলা হয় আশ্রয় বাক্য। যে বাক্যকে আশ্রয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় সেগুলোকে বলা হয় কি? আশ্রয় বাক্য। তাহলে এখানে আশ্রয় বাক্য কয়টা আর সিদ্ধান্ত কয়টা? এখানে আশ্রয় বাক্য হচ্ছে দুইটা, সিদ্ধান্ত কি? একটা। এখানে কি? দুইটি আশ্রয় বাক্য, একটি সিদ্ধান্ত। তাহলে এই দুইটা আশ্রয় বাক্যের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি দেখো, যেমন সকল মানুষ হয় মরণশীল, জামাল হয় একজন মানুষ। এই যে মানুষ দুইটা, কিন্তু দুইটার মধ্যে কি আছে? একটা সম্পর্ক প্রতিষ্ঠিত
হয়েছে, এজন্য এটাকে বলা হয় সম্পর্কযুক্ত। সম্পর্কযুক্ত সম্পর্ক যুক্ত। তাহলে আমরা যদি বলি, ঠিক আছে, এরকম ভাবে সহনুমান কাকে বলে যদি বলা হয়, তাহলে হবে যে মাধ্যম অবরোহ অনুমানে যুক্তভাবে গৃহীত, যুক্তভাবে দুইটা যেহেতু সম্পর্কিত, মানুষ দ্বারা সম্পর্কিত, ঠিক আছে, যুক্তভাবে গৃহীত, যুক্তভাবে গৃহীত দুটি আশ্রয় থেকে এক সিদ্ধান্ত অনিবার্যভাবে আবশ্যিকভাবে নিশ্চিত হয়, তখন তাকে সহানুমান বলে। এটাকে আমরা যদি এখন লিখি যে মাধ্যম অবরোহ অনুমানে, যে মাধ্যম অবরোহ অনুমানে, যে মাধ্যম অবরোহ অনুমানে যুক্তভাবে গৃহীত দুটি আশ্রয় থেকে যুক্তভাবে গৃহীত দুটি আশ্রয় থেকে যুক্তভাবে গৃহীত দুটি আশ্রয় থেকে একটি সিদ্ধান্ত আশ্রয় কয়টা? দুইটা আশ্রয় থেকে কয়টা সিদ্ধান্ত? একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়, একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়, তাকে কি বলে? সহানুমান বলে। যে মাধ্যম অবরোহ অনুমানে যুক্তভাবে গৃহীত দুটি আশ্রয় থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। অনিবার্যভাবে কিভাবে দেখি আমরা? সকল মানুষ হয় মরণশীল, জামাল হয় একজন মানুষ, অতএব জামাল হয় মরণশীল। তো জামাল কথাটা থেকে আসে দ্বিতীয় আশ্রয় থেকে, মরণশীল কথাটা থেকে আসে প্রথম আশ্রয় থেকে। তার মানে কি দুইটা আশ্রয় বাক্য থেকে দুইটা শব্দকে এখানে নেওয়া হয়েছে। সিদ্ধান্তের উদ্দেশ্যটি হচ্ছে অপ্রধান বাক্যের উদ্দেশ্য, সিদ্ধান্তের বিধেয়টি হচ্ছে প্রধান আশ্রয় বাক্যের বিধেয়, ঠিক আছে। তাইলে এই জন্য এটি কি সম্পর্কযুক্ত এবং অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে, এজন্য এটি কি একটি সহানুমান। তাহলে সহানুমানের উদাহরণ কি আমরা এটাই দিব, ঠিক আছে। তাহলে সহানুমান কাকে বলে? যে মাধ্যম অবরোহ অনুমানে যুক্তভাবে গৃহীত দুটি আশ্রয় থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়, তখন তাকে সহানুমান বলে। এই সহানুমানের বৈশিষ্ট্যে আমরা যদি দেখি, তাহলে কয়েকটা বৈশিষ্ট্য পাবো। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এখানে এই অনুমানের বৈশিষ্ট্য সহানুমানের বৈশিষ্ট্য প্রায় মিলে যাবে। সেইগুলো হচ্ছে, এখানে আশ্রয় বাক্য থাকবে, সিদ্ধান্ত থাকবে, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মাঝে কি থাকবে? অনিবার্য সম্পর্ক থাকবে। তাহলে কয়টা বৈশিষ্ট্য পেলাম আমরা? তিনটা, মূল তিনটা। কি কি? আশ্রয় বাক্য থাকবে, সিদ্ধান্ত থাকবে, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মাঝে কি থাকবে? অনিবার্য সম্পর্ক থাকবে। তাহলে অনুমানের বৈশিষ্ট্য কয়টা? অনুমানের বৈশিষ্ট্য কয়টা? তিনটা, যথা তিনটি বৈশিষ্ট্য, যথা আশ্রয় বাক্য থাকবে, সিদ্ধান্ত থাকবে, আর কি থাকবে? আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কি থাকবে? অনিবার্য সম্পর্ক থাকবে। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কি থাকবে? আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে
অনিবার্য সম্পর্ক থাকবে। আমরা সহানুমানের বৈশিষ্ট্যে গিয়ে এর আগে আমরা সহানুমানের বৈশিষ্ট্য আলোচনা করেছি, নিয়ম যেগুলো, হ্যাঁ এই নিয়ম আলোচনা করেছি। আজকে একটু এই করবো। তো মূলত আজকে মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে কি সংস্থানে যাব, যে সহানুমানের এই আমার পদগুলো জানা দরকার, পদগুলো চেনা দরকার, এই জন্য একটু আলোচনা করতেছি। তো সহানুমানে এই তিনটি যুক্তিবাক্য থাকে। সহানুমানের অন্যতম বৈশিষ্ট্য কি তিনটি যুক্তিবাক্য থাকবে। কয়টি যুক্তিবাক্য? তিনটি। এই যে একটা যুক্তিবাক্য, এটা তিনটা, যে একটা যুক্তিবাক্য, এটা একটা যুক্তিবাক্য, এটা একটা যুক্তিবাক্য। আমরা যুক্তিবাক্য গঠিত কিভাবে? একটা যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে, উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে, সংযোজক থাকে। তাহলে এখানে প্রত্যেকটাতে কি থাকে? আলাদা আলাদা উদ্দেশ্য আছে, আলাদা আলাদা বিধেয় আছে, আলাদা আলাদা সংযোজক আছে। এর জন্য কি এখানে আলাদা তিনটি যুক্তিবাক্য এখানে দেওয়া রয়েছে। তাহলে এই তিনটি যুক্তিবাক্যের আলাদা নাম আছে। আবার এখানে তিনটি যুক্তিবাক্যের আলাদা আলাদা নাম রয়েছে। নামগুলো হচ্ছে এটা তো সিদ্ধান্ত আমরা জানি, এগুলো আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য একটা যুক্তিতে, একটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে? দুটি পদ থাকে। একটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে? দুইটি। একটা উদ্দেশ্য পদ, একটি কি বিধেয় পদ। তাহলে একটি যুক্তি বাক্যে যদি দুইটা পদ থাকে, তাহলে তিনটা যুক্তি বাক্যে কয়টা পদ থাকবে? 6টা। 1 2 3 4 5 6 নাকি? কিন্তু না, একটি যুক্তিতে তিনটি যুক্তিবাক্য থাকবে। আমরা সহানুমানের নিয়মে যদি যাই, তাহলে দেখবো আমরা সহানুমানের নিয়মে আছে কি একটি যুক্তিবাক্যে, একটি যুক্তিতে বা একটি সহানুমানে কয়টি পদ থাকবে? তিনটি পদ থাকবে। এই তিনটি পদ কি কি? উদ্দেশ্য পদ, প্রধান পদ, অপ্রধান পদ, অপরটি কি মধ্যপদ। প্রধান পদ, অপ্রধান পদ, একটা কি মধ্যপদ। প্রধান পদ, অপ্রধান পদ, অপরটি কি মধ্য পদ। প্রধান পদ কোনটা? সিদ্ধান্ত এর বিধেয়কে প্রধান পদ বলে। এই যে বিধেয়, এটা কি উদ্দেশ্য। তাহলে সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় কি প্রধান পদ। সিদ্ধান্তের বিধেয়কে প্রধান পদ বলে। সিদ্ধান্তের উদ্দেশ্য কি বলে? অপ্রধান পদ বলে। সিদ্ধান্তের উদ্দেশ্যকে অপ্রধান পদ বলে। মধ্যপদ, যে পদ দুইটি আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নাই, তাকে মধ্যপদ বলে। যে পদ দুটি আশ্রয় বাক্যে আছে, দুটি আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, সিদ্ধান্তে নেই, তাকে কি বলে? মধ্যপদ বলে। তাহলে প্রধান পদের উদাহরণ কোনটা? যেমন এই যে মরণশীল বিধেয় পদ। প্রধান পদ কি? যেমন মরণশীল কি প্রধান পদ। আর অপ্রধান পদের উদাহরণ কোনটা? যেমন জামাল সাহেব, ঠিক আছে, এটা কি অপ্রধান পদ, যেমন জামাল সাহেব। আর মধ্যপদ কোনটা?
এবং সকল মানুষ হয় মরণশীল, গরিব হয় একজন মানুষ, অতএব সকল মানুষের মরণশীল, জামাল হয় একজন মানুষ, জামাল হয় মরণশীল। তাহলে এই যে এখানে কি নাই কোনটা সিদ্ধান্তের মাঝে, এই যে মানুষ কটা, ঠিক আছে, দুইটা আসলে ব্যাখ্যা ছিল কিন্তু সিদ্ধান্তে নাই, এই কি করছে সে সংযোগ তৈরি করছে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় মধ্যপদ, যেমন মানুষ। তাহলে মধ্যপদ কাকে বলে? মধ্যপদ বা মিডল টার্ম কাকে বলে? যে পদ দুইটা আসলে ব্যাখ্যা আছে কিন্তু সিদ্ধান্তে নাই তাকে কি বলে? মধ্যপদ বলে। যে পদ দুইটা আসলে ব্যাখ্যা থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। যে পদ দুটি আসল ব্যাখ্যা আছে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। এখন তাহলে প্রধান পদ কাকে বলে? সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলে, সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে অপ্রধান পদ বলে। আর যে পদ দুইটা আসল ব্যাখ্যা আছে কিন্তু সিদ্ধান্তে নাই তাকে মধ্যপদ বলে। এই যে প্রধান পদ যে আসল ব্যাখ্যা থাকে তাকে বলা হয় প্রধান আসল বাক্য। প্রধান পদ, এই যে এটা প্রধান পদ, মনুষ্যের কথাটা কোথেকে নিয়ে আসি আমরা? এই যে এখান থেকে নিয়ে আসি। প্রধান পদ যে আসল ব্যাখ্যা থাকে তাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য। আচ্ছা, সিদ্ধান্তের উদ্দেশ্য পদ কি বলা হয়? অপ্রধান পদ। এই উদ্দেশ্য পদ যেখানে থাকবে সিদ্ধান্তের তাকে বলা, যে আসল ব্যাখ্যা তাকে বলা হয় অপ্রধান পদ। যে আসল ব্যাখ্যা থাকে তা কি? অপ্রধান আশ্রয় বাক্য। যেমন ভূয়া সাহেব যে বাড়িতে থাকে সেটা ভূয়া বাড়ি, মিয়া সাহেব যে বাড়িতে থাকে মিয়া বাড়ি। ঠিক তেমনি উদ্দেশ্য পদ, বিধেয় পদ, প্রধান পদ যেখানে থাকবে সেটা প্রধান। প্রধান পদ যে আশ্রয় থাকে তাকে প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান পদ যে আশ্রয় থাকে সেটা কি? অপ্রধান আশ্রয় বাক্য। এখন আসি এই যে আমাদের আর মধ্যপদ কাকে বলে? মধ্যপদ একটা ক্লিয়ার দরকার। হ্যাঁ, যে পদ দুইটা আসল বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। মধ্যপদ কি করে? উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে কি করে? সম্পর্ক তৈরি করে। আমরা সাধারণত সচরাচর বিয়ে দেখি না? বিয়েতে কি করে? একটা লোক ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের দুইটা বাড়িতে যাওয়া আসা করে। দুইজনের মধ্যে কি করে? দেখাশোনা করে এবং শেষমেশ কি করে? একটা সম্পর্ক তৈরি করে দেয়। সংসার করে কে? ছেলে আর মেয়ে। বিয়ে হয় কার? ছেলে আর মেয়ের। সম্পর্ক তৈরি করে দেখে ঘটক। তো মধ্যপদের কাজ কিন্তু সেম। সে কি করছে? যে মানুষ কি করছে? সকল মানুষ মরণশীল, জামাল হয় একজন মানুষ। সে কি করছে? এই যে জামাল এবং মরণশীলের মধ্যে কি করছে? একটা সম্পর্ক তৈরি করে দিছে। সে কি সংসার করে? না। দেখো সংসার করে কে? জামাল এবং মরণশীল। তারা কি সিদ্ধান্ত হিসেবে বসছে, মানে সে কি করে? একটা মধ্যস্থতা করে। হ্যাঁ, তাহলে আমরা এরকম ভাবে দেখি না, আমরা দালাল দেখি না? আমরা দালাল, সে কি করে? সম্পর্ক তৈরি করে দেয়। আমরা ব্যাপারী দেখি না? সে কি করে? ওই কোথায়, ঠিক আছে, মফস্বলে, গ্রাম অঞ্চলে, ঠিক আছে, এক কৃষক সবজি উৎপাদন করে কিন্তু তার এলাকাতে এত সবজি খাওয়ার মতো মানুষ নেই। সেই করে ওইখান থেকে ব্যাপারী কি করে? এটাকে ক্রয় করে আইনা যেখানে খাওয়ার মতো মানুষ আছে কিন্তু যেখানে মানে উৎপাদন নাই সেই জায়গায় না সে বিক্রি করে। তাই সে কি করে? একটা যোগ সুখ স্থাপন করে, মধ্যস্থতা করে। হ্যাঁ, তাইলে ঠিক এখানেও ঠিক আছে মিডল টার্ম মানে মধ্যপদের কাজ একই রকম। হ্যাঁ, আমরা দেখি দুইটা এক্স এবং ওয়াই, দুইটা দেখি আমাদের গ্রাম, পাশের গ্রাম, ঠিক আছে, এই দুইটা গ্রামের মধ্যে একটা কি আছে? নদী আছে। এই নদীর মধ্যে কি করে? একটা ব্রিজ স্থাপন করার ফলে কি হয়? উন্মুক্ত মানুষ আসা যাওয়া করতে পারে। তখন আর মনে হয় না ঠিক আছে এখানে একটা নদী আছে, তাই না? তাইলে এই যে মধ্যস্থতা করে, কে করে? এই মিডল টার্মটা করে বা মধ্যপদটা করে। তাহলে এই যে মধ্যপদটা দেখলাম। তো মধ্যপদ কাকে বলে? যে পদ দুইটা আসল বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। তাহলে প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ আমরা চিনলাম।
এখন আমরা আলোচনা করব সংস্থান নিয়ে। সংস্থান সংস্থান কাকে বলে? সহানুমানে মধ্যপদে অবস্থানকে সংস্থান বলে। সহানুমানে মধ্যপদের অবস্থানকেই সংস্থান বলে। সহানুমানে মধ্যপদের অবস্থানকে সংস্থান বলে। তো আমরা তখন কি শিখলাম? সহানুমানটা শিখলাম, কারণ মধ্যপদ কোথায় থাকে? সহানুমানে থাকে। ঠিক আছে, আর কিভাবে থাকে এই পরিসরটাই হচ্ছে কি সংস্থানের মূল বিষয়। যেমন একটু আগে আমরা যে উদাহরণটা দেখলাম, সকল মানুষ হয় মরণশীল, জামাল হয় একজন মানুষ, অতএব জামাল হয় এই সহানুমানের এই যে পদগুলোর আলাদা আলাদা নাম আছে। এটাকে আমরা প্রতীক হিসেবে যদি দেই, প্রতীক হিসেবে দেওয়া যায় এরকম এসপি, একটা হচ্ছে এম। এর মিনিংস হচ্ছে সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট পিতে হচ্ছে সাবজেক্ট, আর পিতে হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট হচ্ছে বিধেয়। তাহলে সাবজেক্ট সে কোথাকার সাবজেক্ট? সিদ্ধান্তের না, এটা হলো কনক্লুশন। সাবজেক্ট অফ সিদ্ধান্তের উদ্দেশ্য, প্রেডিকেট অফ কনক্লুশন। ঠিক আছে, তাহলে সাবজেক্ট অফ কনক্লুশন, এটা কি প্রেডিকেট অফ কনক্লুশন, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা কি বিধেয়। আর যে পদটা দুইটা আশ্রয়কে থাকবে সেটাকে বলা হবে মিডল টার্ম। এটা হচ্ছে মিডল টার্ম, মধ্যপদ, মিডল টার্ম বা মধ্যপদ। এটাকে বলা হয় প্রধান পদ, অপ্রধান পদ। এটা বলা প্রধান পদ, এটা কি মধ্যপদ বা মিডল টার্ম। তাহলে সংস্থান কাকে বলে? সহানুমানে মধ্যপদের অবস্থান। তাহলে এখানে মধ্যপদের অবস্থান দেখি আমরা, এই যে তিনটা যুক্ত কয়টা, এখানে তিনটা।
সিদ্ধান্তে কি আছে এস পি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে সিদ্ধান্ত দুইটা, এই যে বরণশীল পি, পি কথাটা কোথায় আছে, এই যে এখানে আছে না পি, এই যে এখানে পি, এটা কি মিডল টার্ম, মানে কি এই যে এম মিডল টার্ম। আর মানুষ আমার কোথায় আছে, এই যে এখানে মানুষ, এই যে এখানে মিডল টার্ম। এই যে জামাল এস কোথায় আছে, এই যে এখানে আছে যে এস। তাহলে আমরা এম এম দা যোগ করে দিই, সম্পর্ক তৈরি করে, ঠিক আছে। এই যে প্রতীকী ভাবে উপস্থাপন করার যে প্রক্রিয়া, এটি মূলত সংস্থান। এই যে যুক্তি বাক্যগুলাকে সরাসরি যুক্তিতে না প্রকাশ করে, যুক্তিতে না প্রকাশ করে প্রতীকের মাধ্যমে প্রকাশ, ঠিক আছে। এবং প্রতীকের মাধ্যমে বের করা মধ্যপদ কোথায় অবস্থান করতেছে, এই যে ইন্ডিকেট করার যে উপায়, এটি হচ্ছে কি সংস্থান। এই সংস্থান, এই যে মধ্যপদের অবস্থান, মধ্যপদ কোথায় আছে এটাকে খুঁজে বের করা এবং প্রতিকায়িত করা, এটাই মূলত সংস্থানের কাজ। এই সংস্থান 4 প্রকার, যথা প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান ও চতুর্থ সংস্থান। প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান ও চতুর্থ সংস্থান। আগামী ক্লাসে আমরা এই সংস্থানের আরেকটু বিষয়ে আলোচনা করব। তো আজকে মূলত বেসিক ধারণা দিলাম সংস্থান কাকে বলে, এবং সংস্থান 4 প্রকার, এটা আমরা জানবো এবং বই দেখার চেষ্টা করব। তো আজকে কি শিখলাম, সহানুমান কাকে বলে, সহানুমানের বেসিক্যালি যে মূল বিষয়, যে এখানে একটি সহানুমানে কি থাকে, 3টি পদ থাকে, প্রধান পদ, অপ্রধান পদ, একটা কি মধ্য পদ। প্রধান পদ কাকে বলে, অপ্রধান পদ কাকে বলে, আর কি কাকে বলে, মধ্যপদ কাকে বলে। প্রধান পদ সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলে, সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে অপ্রধান পদ বলে, আর মধ্যপদ কোনটা, যে পদ দুইটা আশ্রয়বাক্যেই থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে মধ্যপদ বলে। এখন এই মধ্যপদের পরে আমাদের যে আলোচ্য বিষয় আসছে সেটা কি, সংস্থান কাকে বলে। সংস্থান কাকে বলে, সহানুমানের মধ্যপদের এই যে অবস্থান, ভিন্ন ভিন্ন জায়গায় মধ্যপদটা বসতে পারে, সেটাই কি সংস্থান। আমরা এই সংস্থান আবার 4 প্রকার, যথা প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান ও চতুর্থ সংস্থান। আগামী ক্লাসে আমরা এই সংস্থানের 4টি পর্ব আমরা আলোচনা করব। তো সবাই এই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। আগামী ক্লাসে আবার উপস্থিত হয়ে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে, আর বাড়িতে নিয়মিত পড়াশোনা করার জন্য তোমরা নিয়মিত পড়াশোনা করবে, এই বলি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।